আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে তাহলে আমরা নতুন চ্যাপ্টার, আমাদের সেকেন্ড লাস্ট চ্যাপ্টারটা স্টার্ট করব, যেটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। আচ্ছা, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতাটা কি? এটা হচ্ছে একটা প্রপার্টি, একটা ধর্ম, একটা বস্তুর একটা ধর্ম। সেটা কি? যদি ধরো আমরা কোনো একটা বস্তুর ওপর আমরা ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটা বস্তু রয়েছে তার উপর ধরো আমরা কোনো রকম ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, একটা বল ক্রিয়া করলাম, বা চলো এটা বেস্ট এক্সাম্পল হচ্ছে বোঝার জন্য যে আমি একটা রড ধরছি, একটা লম্বা একটা রড রয়েছে ধরছি, এইটাকে, এটার আমি নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হবে, যদি আমার এই রডটার অ্যাকচুয়াল দৈর্ঘ্য বা লেন্থ যদি আমার এল থাকে, তাহলে যদি আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করি, এর দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এর লেন্থটা বেড়ে যাবে। কতটা বাড়বে? আমি ধরলাম যে এত পরিমাণ লেন্থটা বেড়ে গেল, এত পরিমাণ লেন্থটা বেড়ে গেল, এই পরিমাণ বেড়ে গেল। এইটা হচ্ছে আমার ইনক্রিজটা, এটাকে আমি সে ডেল্টা এল বলছি, ডেল্টা এল পরিমাণ বাড়লো, আর অ্যাকচুয়াল লেন্থ যেটা ছিল সেটা এল ছিল। তো এই যে লেন্থটা বাড়ছে, এবার কি হবে যখন আমি বলটা সরিয়ে দেবো, আমি যখন এই ফোর্স যেটা অ্যাপ্লাই করছি এটা যখন আমি রিমুভ করব, এই ফোর্সটা যেটাকে আমি অ্যাপ্লাই করছি সেটাকে যখন আমি সরিয়ে দেব, তখন আবার এই বস্তুটা তার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে। তো সেরকম ক্ষেত্রে এই বস্তুটাকে আমি এলাস্টিক বা স্থিতিস্থাপক বস্তু বলতে পারবো, যদি আমার এই বস্তুটা আবার আগের অবস্থায়, এই বডিটা আবার আগের অবস্থায় ফিরে যেতে চায়, আফটার দ্য ফোর্স ইজ রিমুভড, তখন আমরা বলবো যে এই বডিটা এলাস্টিক বডি বা স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে? তো elasticity কি? When a force is applied on a body, when the length or size of the body is changed, of a body is changed due to application of a force, due to application of a force, application of a force, and after the removal of the force, the body tries to regain its shape. The body try to regain its shape, regain its original shape. This property of the body is called elasticity. This property of the body is called elasticity. তো এটা একটা প্রপার্টি, elasticity. একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তার আকার পরিবর্তন করলে, করে তার তার আকার পরিবর্তন করলে, তার আকার পরিবর্তন করলে পরিবর্তন করলে
যে ধর্মের জন্য জন্য বলটি বলটি সরিয়ে নেওয়ার পর বলটি সরিয়ে নেওয়ার পর বস্তুটি তার আগের অবস্থায় ফিরে যেতে চায় নেওয়ার পর বস্তুটি তার আগের অবস্থায় ফিরে যেতে চায় তার আগের অবস্থায় ফিরে যেতে চায় ফিরে যেতে চায় ওই ধর্মকেই স্থিতিস্থাপকতা বলে। কথা বলে। সো দিস ইজ ইলাস্টিসিটি ডেফিনেশন। যদি ডেফিনেশন দেয় তাহলে এটা তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এবার ক প্রকারের হয়। আচ্ছা, সবার আগে আরেকটা যে জিনিস আসতে পারে এই ইলাস্টিসিটির ক্ষেত্রে, তার আগে আমাকে দুটো টপিকের ব্যাপারে জানা উচিত। একটা হচ্ছে পীড়ন ও বিকৃতি। আচ্ছা, এই যে বস্তুটা তার আগের অবস্থায় কেন ফিরতে যাচ্ছে, এর ক্ষেত্রে তার আগে একটা টপিক বলে দিই, স্ট্রেস আর স্ট্রেন। স্ট্রেস বা পীড়ন। স্ট্রেস বা পীড়ন এটা কি? যখন ধরো তোমরা কোনো বস্তুটার উপর, এই যে ধরো এই রডের এক্সাম্পলটাই দিচ্ছি, এই রডটার উপর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, ফোর্স অ্যাপ্লাই করে এর সাইজটা চেঞ্জ হয়েছিল, এতটা পরিমাণ সাইজ চেঞ্জ হয়েছে, তখন যখন আমি এই ফোর্সটা রিমুভ করলাম, যে ফোর্সটা সরিয়ে দিলাম, তখন এর ভেতরে একটা ইন্টারনাল ফোর্স কাজ করছে উল্টো দিকে। এই ফোর্সটা হচ্ছে ইন্টারনাল ফোর্স বা অভ্যন্তরীণ বল, যেটা বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে সেই অভ্যন্তরীণ বল পার ইউনিট এরিয়া, প্রতি একক কি বলবো ক্ষেত্রফলে, এই অভ্যন্তরীণ বলকেই স্ট্রেস বলে। ঠিক আছে, তো স্ট্রেসটা খেয়াল রাখবে। তো সেক্ষেত্রে পীড়নের ডেফিনেশন, স্ট্রেসের ডেফিনেশনটা কি? ইংলিশে আগে বলছি, when the deforming force is removed, যে ডিফর্মিং ফোর্স বলতে যে ফোর্সটার জন্য আকারটা পরিবর্তন হচ্ছিল, ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড, an internal force is set inside the body, an internal force is set inside the body is set inside the body the body which tends to bring the body back to its original position, bring the body back to its original shape, to its original shape. This internal force per unit area of the body, this internal force
ফোর্স, রেস্টোরিং, কারণ সেটা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া অফ দ্য বডি body is called stress. তাহলে পীড়নটা কি? পীড়নের ডেফিনেশনটা দিই। এই স্ট্রেস বা পীড়ন বাহ্যিক বল বাহ্যিক বল বলটি সরিয়ে নেওয়ার পর বস্তুটির মধ্যে একটি অভ্যন্তরীণ বল সৃষ্টি হয়। আচ্ছা, অভ্যন্তরীণ না আভ্যন্তরীণ কি বলে গো, একটু বলো তো। আভ্যন্তরীণ বলে মনে হয়। হয়তো অভ্যন্তরীণ। আচ্ছা, আভ্যন্তরীণ বল সৃষ্টি হয়। যা বস্তুটিকে আগের আকারে নিয়ে যেতে চায়। আগের আকারে নিয়ে যেতে চায়। এই আচ্ছা, এইভাবে বলবো না, প্রতি একক ক্ষেত্রফলে এই অভ্যন্তরীণ বলকেই পীড়ন বলে। প্রতি একক ক্ষেত্রফলে এই আভ্যন্তরীণ বলকে এই আভ্যন্তরীণ বলকে পীড়ন বলে। ঠিক আছে, তো স্ট্রেস বা পীড়ন সেটা কি? সেটা ইকুয়ালস টু, আমার এখানটায় হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে এটা ফর্মুলাটা মাথায় রাখবে, ইকুয়ালস টু এফ বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে পীড়ন। আর ঠিক আছে, তো স্ট্রেসটা আমার হয়ে গেল, ইট ইজ এফ বাই এ। ইউনিট কি হবে? ইউনিট বা মাত্রা কি হবে? ইউনিট বা একক। পীড়নের ইউনিট বা একক কি হবে বলো? নিউটন পার মিটার স্কয়ার। একদম, নিউটন পার মিটার স্কোয়ার অর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সিজিএস আর এসআই ইউনিটে। এটা হচ্ছে আমার এককটা। ঠিক আছে, তো পীড়নটা হলো, পীড়ন কি জিনিস বুঝতে পারলে আশা করি।
এরপর আসছে এরপর আসছে নেক্সট বিকৃতি, যেটাকে আমি বলবো স্ট্রেন, স্ট্রেন বা বিকৃতি। তো স্ট্রেন বা বিকৃতি এটা কি জিনিস? when the shape or size of a body or size of a body is changed of a body is changed by application application of a force comma then the ratio of the ratio of the ratio of change in size change in dimension করে দাও, change in dimension of the body to its actual dimension original value is called strain. তো কোনো ডাইমেনশন, বডির যে ডাইমেনশনে চেঞ্জ হচ্ছে, এই ডাইমেনশন কিন্তু মাত্রা না, মানে লেন্থ ব্রেথ হাইট কিছু একটা বলছি, তার পরিবর্তন বাই ইটস অরিজিনাল ভ্যালু, তার প্রাথমিক যে ভ্যালুটা আছে সেই এই দুজনের অনুপাতকেই বা রেশিওকেই আমরা বলছি হচ্ছে স্ট্রেন। ঠিক আছে, এটার বাংলাটা বলে দিই। বাহ্যিক বলের ফলে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার পরিবর্তন করলে কোনো বস্তুর আকার পরিবর্তন করলে আকার পরিবর্তন করলে বস্তুটির পরিবর্তিত আকার বস্তুটির আকারের পরিবর্তনের পরিমাণ মানে চেঞ্জটা পরিবর্তনের পরিমাণ এবং বস্তুটির প্রাথমিক আকারের মানে পরিবর্তন হওয়ার আগে বস্তুটির প্রাথমিক আকারের অনুপাতকেই বিকৃতি বলে। ঠিক আছে, এবার স্ট্রেস বা স্ট্রেন এটা তিনটে টাইপের হয়, স্ট্রেন বা বিকৃতি তিনটে টাইপের হয়। স্ট্রেন বা বিকৃতি যেটা আছে
আহা, এটা তিনটে টাইপের হয়। কি কি? একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন, স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা কি? ধরো একটা রড রয়েছে, সেই রডটাকে তুমি তার লেন্থ ইনক্রিজ করেছো। একটা রড রয়েছে, সেটাকে তুমি বল প্রয়োগ করে তার তুমি কি করলে, লেন্থ বাড়িয়ে দিয়েছো, এত পরিমাণ লেন্থ বাড়িয়ে দিয়েছো। তাহলে এটা ছিল তার এল, এটা হচ্ছে তার বৃদ্ধিটা ডেল্টা এল। তাহলে লঞ্জিটিউডিনাল স্ট্রেন যেটা হবে সেটা কি হয়ে যাচ্ছে, স্ট্রেন ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল। দেখো কত পরিমাণ বৃদ্ধি হয়েছে বাই অরিজিনালটা, বুঝতে পারলে তো কত পরিমাণ বৃদ্ধি হয়েছে বাই অরিজিনালটা। আশা করছি বুঝতে পারছো। এগুলো সহজ জিনিস, হ্যাঁ স্যার। এগুলো তোমরা পারবে বুঝতে আরামসে। নেক্সট টাইপ কি আছে, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন বা সরি কি হলো, লঞ্জিটিউডিনাল স্ট্রেনটা হলো। সেকেন্ড টাইপ কি আছে, সেটা হচ্ছে ভলিউম, আরে বাপরে, প্রবলেম করছে, দাঁড়াও। একটু হ্যাং করছে কম্পিউটার আজকে, দাঁড়াও 2 মিনিট। কি হলো, আবার মনে হয় আপডেট নেওয়া শুরু হলো, তার তারিখা। হ্যাঁ এবার ঠিক হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লঞ্জিটিউডিনালের পর আছে ভলিউম স্ট্রেন। ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি, তাই তো? ভলিউম স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, তারপরে হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। আবার হ্যাং করছে, আয়তন বিকৃতি। এটা কি? এটা হচ্ছে আমার অবভিয়াসলি তোমরা এটার ফর্মুলা দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণ আয়তনের চেঞ্জ হচ্ছে। স্ট্রেন ইকুয়ালস টু, ধরো কোনো বস্তুর ভলিউম পরিবর্তন হয়েছে, আয়তন পরিবর্তন হয়েছে, ডেল্টা ভি বাই ভি। তাহলে কত পরিমাণ ভলিউম পরিবর্তন হয়েছে বাই অরিজিনাল ভলিউম, ঠিক আছে তো? এটা হচ্ছে আমার আয়তন বিকৃতি, স্ট্রেন ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি। আর থার্ড টাইপ যেটা আছে সেটাকে আমি বলবো হচ্ছে শিয়ারিং স্ট্রেস, শিয়ারিং স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতি। ঠিক আছে, ক্রিন্তন বিকৃতিটাকে আমাকে একটু আলাদা করে বলতে হবে, শিয়ারিং স্ট্রেন বা ক্রিন্তন বিকৃতিটাকে। বাকিগুলো তো আশা করছি বুঝতেই পেরেছো।
তো ক্রিন্টন বিকৃতিটা কি বা শিয়ারিং স্ট্রেন? শিয়ারিং স্ট্রেন বা ক্রিন্টন বিকৃতি, এটা কি হবে? এক্ষেত্রে ধরো একটা, এটা হচ্ছে আকার পরিবর্তন হওয়া, যখন তোমার শেপ চেঞ্জ হচ্ছে। ধরো একটা এরকম একটা বস্তু ছিল, কোনো একটা কোনো একটা এরকম স্ট্রেট একটা বস্তু ছিল, এ বি সি ডি। এবার তুমি কি করেছো, এই দিক বরাবর একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করেছো, এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করেছো। এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে হলো কি, আমার যে বস্তুটা আছে সেটা একটু বেঁকে গেল, এই পয়েন্টে চলে গেল, এটা হচ্ছে আমার ডি প্রাইম। আর এইটা আমার বেঁকে এই পয়েন্টে চলে গেল, এটা হয়ে গেল সি প্রাইম। তাহলে বস্তুটা কি হয়েছে খেয়াল করে দেখো, বস্তুটা আমার বেঁকে গেছে, সাইডে সরে এসেছে। ঠিক আছে, এটা আমার একটু সাইডে সরে গেছে। তো তো এক্ষেত্রে এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটা কি, এখানে আমি অ্যাঙ্গেলটা ধরলাম থিটা। এবার ধরো এই কত পরিমাণ সরেছে, এই ডিস্টেন্সটাকে আমি ধরো এল ধরলাম, স্মল এল। আর এইটার এই এজটা, লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে থিটা যেটা, এই থিটাটাই হচ্ছে আমার ক্লিন্টন বিকৃতির মান, বা এই শিয়ারিং স্ট্রেনের মান। শিয়ারিং স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন স্ট্রেন বা ক্লিন্টন বিকৃতি। আরে কি প্রবলেম হচ্ছে কেন? শিয়ারিং স্ট্রেন বা ক্লিন্টন বিকৃতি যেটা, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু এল বাই এল। থিটা ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমার ফর্মুলা। কোনটা স্মল এল, দেখো এই পরিমাণটা, যে পরিমাণটা সরেছে। আর এই কত পরিমাণ, এটা আমার কত দূরত্বে রয়েছে, এটা আমার এই ফিক্সড পয়েন্ট থেকে এল পরিমাণ দূরত্বে রয়েছে, ক্যাপিটাল এল। তাহলে এই থিটা যেটা আছে, যেটা হচ্ছে শিয়ারিং স্ট্রেন বা ক্রিন্টন বিকৃতি যেটা, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এইটার ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা একটু বলে দিই। ঠিক আছে, এটা আগে বাংলায় বলছি, এখানে লিখি। একটি একটি বস্তুর একটি তলে, একটি তলে তলে স্পর্শক বল প্রয়োগ করলে, স্পর্শক মনে হচ্ছে ট্যানজেনশিয়াল, স্পর্শক না, এটা স্পার্শক বলে মনে হয়। স্পার্শক বলে তো নাকি? ট্যানজেনশিয়াল কথাটার অর্থ। স্পর্শ কি বলে স্যার? স্পর্শকই বলে না, আঁকাটা থাকে না, তাই তো? এখানে ভুল লিখেছি। তাহলে স্পার্শক, স্পর্শক, হ্যাঁ স্যার, স্পর্শকই বলে। স্পর্শক বল প্রয়োগ করলে, প্রয়োগ করলে স্পর্শক বল প্রয়োগ করলে একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যে, একক একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যে, অবস্থিত দুটি তলের মধ্যে
তলের মধ্যে সরণকে বা সরণের পরিমাণকে সরণের পরিমাণকে পরিমাণকে আরে হ্যাঁ পরিমাণকে ক্রিন্টন বিকৃতি বলে। ক্রিন্টন বিকৃতি বলে। আচ্ছা, when a tangential force is applied on a particular layer of a body, on a particular layer of a body, comma স্যার একটু উপরে দেবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, when a tangential force is applied on a particular layer of a body, then the displacement of two layers of the body separated by a unit distance measures the shearing strain of the body, strain produced in the body. ঠিক আছে, তো একটুখানি বলে দিচ্ছি কি বলতে চাইছে। তুমি দেখো এই যে উপরের লেয়ারটা রয়েছে না, সিডি লেয়ারটা, সেটা আমার এই নিচের যে লেয়ারটা এবি, এর থেকে কত দূরে রয়েছে? এল দূরত্বে রয়েছে, ক্যাপিটাল এল দূরত্বে রয়েছে। আর এই সিডি লেয়ারটা কতটা সরে গেছে? স্মল এল পরিমাণ সরেছে। তো স্মল এল বাই ক্যাপিটাল এল সেটা কি দিচ্ছে বলতো? যে দুটো যদি লেয়ার থাকতো এই বডির মধ্যে, দুটো এমন লেয়ার থাকতো যারা ইউনিট ডিস্টেন্স দূরত্বে রয়েছে, ক্যাপিটাল এল ইকুয়ালস টু 1 ইউনিট ডিস্টেন্স দূরত্বে রয়েছে, তাই সেই দুটো লেয়ার কত পরিমাণ সরবে, সেই ভ্যালুটাই আমাকে কিন্তু এই শিয়ারিং স্ট্রেন বলে। বুঝতে পারলে তো? এই বডির মধ্যে থাকা ইউনিট ডিস্টেন্স দূরে দুটো লেয়ার, তাদের মধ্যে কত পরিমাণ, সেই লেয়ারের কত পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে, কত পরিমাণ সরণ হবে, সেটাকেই কিন্তু ইউনিট ডিস্টেন্স, সেটাকেই কিন্তু এই কি বলে? ক্রিন্টন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেন বলে। তাই জন্য দেখো ক্যাপিটাল এল দূরত্বে থাকা যেটা আছে তার কতটা সরেছে, সেটা স্মল এল পরিমাণ সরণ হয়েছে। তাই জন্য আমার ক্রিন্টন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেন সেটা কত? থিটা ইকুয়ালস টু স্মল এল বাই ক্যাপিটাল এল। বোঝা গেল কিনা একটু বলো আমাকে। স্যার এটা এই tan থিটা ইকুয়াল টু স্মল এল বাই হ্যাঁ, ক্যাপিটাল ব্যাপারটা মানে হচ্ছে থিটা খুব ছোট হলে ওটা ট্যান থিটার সমান হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানটায় আমরা থিটাই ধরেছি, ট্যান থিটা ধরলেও ক্ষতি নেই। ঠিক আছে তো? মানে এই বিকৃতিটা তো কম হবে। হুম আচ্ছা, এবার এই অবধি তাহলে আমরা তিন প্রকার বিকৃতি বুঝতে পারলাম, তিন প্রকার। আর আমরা স্ট্রেস কি জিনিস সেটা বুঝতে পারলাম। স্ট্রেস হচ্ছে যেটা হচ্ছে আমার এই কি বলে, আচ্ছা তার আগে আরেকটা কথা, বিকৃতি বা
ইউনিট কি হবে, মানে ইউনিট অফ স্ট্রেন। স্যার এটা কোনো ইউনিট কি হবে? এটা তো হবে না, রেশিও, হবে না, ওটাই সেম ওটাই ইউনিট। ওটাই হুম, বলবো, ওটাই L বলবো, by N। ওটার জন্যই জিজ্ঞেস করি। ইউনিট অফ স্ট্রেন, বিকৃতির একক। এটা হচ্ছে নান, কারণ এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি। ঠিক আছে তো? তো এই ব্যাপারটা খেয়াল রাখবে, এটা বলা দিতেই পারে 1 নম্বরের প্রশ্নের মধ্যে যে স্ট্রেনের একক কত, তো সেটা হচ্ছে নান, 0। তাহলে এটা এরপর এরপর আসছে হুকের সূত্র, হুকস ল বা হুকের সূত্র। হুকস ল বা হুকের সূত্র এটা কি, ইংলিশটা আগে বলি, খুব ছোট্ট 1 লাইনের কথা। উইদিন এলাস্টিক লিমিট, within elastic limit, stress is proportional to strain. Proportional to strain. Within elastic limit, stress is proportional to strain. The ratio of stress and strain, the ratio of stress and strain is a constant. Stress and strain is a constant, called modulus of elasticity. Is a constant called modulus of elasticity. কনস্ট্যান্টটাকে বলে called modulus of elasticity. ঠিক আছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, বিকৃতির সাথে সমানুপাতিক। পীড়ন ও বিকৃতির অনুপাতকে একটি পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক হবে। পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক হবে যাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক
গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডিউলাস অফ ইলাস্টিসিটি এটা লিখে রাখি। আচ্ছা, এটাকেই আমি একটুখানি ভেঙে দিই। মডিউলাস অফ ইলাস্টিসিটি তিন প্রকার হবে। মডিউলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি মডিউলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। গুণাঙ্ক এটা কি? ঠিক আছে, এটার তিন প্রকার হচ্ছে। নাম্বার ওয়ান, ইয়ং মডিউলাস। আহা, নাম্বার ওয়ান ইয়ংস মডিউলাস। আচ্ছা, এটা ডেফিনেশন তোমরা নিজেরাই লিখতে পারবে, আমি শুধু তোমাদের ফর্মুলাগুলো দিয়ে দিচ্ছি। মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক, ফর্মুলাটা কি? এটাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, নিচে লিখি, সাইডে লিখি। ওয়াই ইকুয়ালস টু, না নিচেই লিখি, ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক যেটা, সেটা কি? ওয়াই ইকুয়ালস টু, এটা আচ্ছা এখানে পাশে লিখে রাখি ওয়াই, ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওয়াই ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে স্ট্রেস বাই লঞ্জিটিউডিনাল স্ট্রেন। স্ট্রেন, স্ট্রেস বাই লঞ্জিটিউডিনাল স্ট্রেন। তাহলে y ইকুয়ালস টু পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে ইয়ং মডিউলাসের ফর্মুলা। সেকেন্ড টাইপ অফ এলাস্টিক মডিউলাস কি হবে? নাম্বার টু, সেটা হবে হচ্ছে বাল্ক মডিউলাস। নাম্বার টু, বাল্ক মডিউলাস বা আয়তন বিকার গুণাঙ্ক। গুণাঙ্ক এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্যাপিটাল কে, কিছু কিছু বইতে অন্য কিছুও দেওয়া থাকে, নর্মালি আমরা কেই দিই। ক্যাপিটাল কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বাল্ক মডিউলাস। এটা কি হবে? কে ইকুয়ালস টু স্ট্রেস। আচ্ছা, এখানে স্ট্রেসের বদলে তোমরা ভলিউম স্ট্রেসও দিতে পারো, বাই ভলিউম স্ট্রেন। কিন্তু মেন চেঞ্জটা স্ট্রেনই হচ্ছে, ভলিউম স্ট্রেন। তার মানে কে ইকুয়ালস টু, যদি আমি বাংলায় লিখি কি লিখবো? পীড়ন বাই, এটা কি হবে? আয়তন বিকৃতি। আরে, আয়তন, এক মিনিট,
বিকৃতি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কে বাল্ক মডিউলাস। আর থার্ড টাইপ কি হবে? আর কি বাকি রয়েছে বিকৃতির মধ্যে? তিনটে বিকৃতি তো হয়ে গেল। থার্ড টাইপ যেটা আছে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলবো হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস। রিজিডিটি মডিউলাস, এটার নামটা খুব ইম্পর্টেন্ট, রিজিডিটি মডিউলাস বা দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক এটার ফর্মুলা কি হবে? এটাকে রিপ্রেজেন্ট করা হয় এন দিয়ে, এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এন ইকুয়ালস টু, এটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেস বাই এখানে হবে কি শিয়ারিং স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন, দ্যাট ইজ, আচ্ছা এইগুলো তো লেখাই হয়নি, এফ বাই এ বাই থিটা। এনটা হচ্ছে পীড়ন, পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি। বলো এই অবধি কারোর কোনো অসুবিধা? আচ্ছা এই ফর্মুলাগুলো লিখে নি সাইডে সাইডে। হুইচ ইজ ইকুয়ালস টু, স্ট্রেসটা সবসময় এফ বাই এই থাকবে, এফ বাই এ, আর এইখানটায় ভলিউমটা হয়ে যাবে ডেল্টা ভি বাই ভি। সিমিলারলি এইখানটায় যেটা আছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন, সেটা আমার উপরে এফ বাই এ হবে ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। ঠিক আছে তো? আচ্ছা একটু আমাকে বলো তো এই ইউনিট অফ ইলাস্টিসিটি মডিউলাস কি হবে? ইউনিট অফ ইলাস্টিসিটি মডিউলাস ইউনিট অফ স্ট্রেসের সমান। একদম একদম, ইলাস্টিক মডিউলাস, ইলাস্টিসিটি মডিউলাস। স্থিতিস্থাপক গুণাঙ্কের, স্থাপক গুণাঙ্কের গুণাঙ্কের একক, সেটা হবে অবভিয়াসলি নিউটন, এসআই তে হবে নিউটন পার মিটার স্কয়ার, আর সিজিএস এ কি হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, সেম অ্যাজ স্ট্রেন, সরি স্ট্রেস, সেম অ্যাজ স্ট্রেস, কারণ স্ট্রেনটা হচ্ছে আমার ডাইমেনশনলেস। ঠিক আছে তো? আচ্ছা যদি তোমাদের, আমি তো এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি, যদি তোমাদেরকে বলে যে রিজিডিটি মডিউলাস, কথার কথা বলছি খেয়াল রাখবে, বা দৃঢ়তা গুণাঙ্কের সংজ্ঞা লেখো, সংজ্ঞা যদি লিখতে দেয় তাহলে কিন্তু খবরদার শুধু ফর্মুলা লিখে ছেড়ে দেবে না, প্রথমে লিখবে এইভাবে যে ক্রিন্তন পীড়ন ও ক্রিন্তন বিকৃতির অনুপাতকে দৃঢ়তা গুণাঙ্ক বলে, দা রেশিও অফ স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন ইজ রিজিডিটি মডিউলাস, তারপর ফর্মুলাটা লিখবে, কথায় আগে লেখাটা দরকার কিন্তু। ঠিক আছে তো? খেয়াল থাকবে তো এই ব্যাপারটা? এই ব্যাপারটা খেয়াল রেখো কিন্তু, আগে লিখবে। হ্যাঁ স্যার। আচ্ছা এইটা হয়ে গেল আমাদের, তাহলে যতগুলো ডেফিনেশন ছিল হয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আমাদের পয়জন গুণাঙ্ক, পয়জনস রেশিও। পয়জনস রেশিও কি জিনিস চলো দেখা যাক। পয়জনস রেশিও,
পয়জনস রেশিও বা পয়জন গুণাঙ্ক। পয়জনস রেশিও বা পয়জন গুণাঙ্ক, এটা কি বলবো, ও সরি গুণাঙ্ক না, এটা অনুপাত, রেশিও, সরি অনুপাত, পয়জন অনুপাত। ঠিক আছে, পয়জন রেশিও বা পয়জন অনুপাত, এটা কি হবে? আচ্ছা, এবার দেখো যে যদি আমরা কোনো একটা বস্তুর এই যে রডটার যদি আমরা টান টান করে এটা যদি আমরা লেন্থ ইনক্রিজ করি, যদি আমার একটা এরকম বল প্রয়োগ করে এর লেন্থ যদি আমরা ইনক্রিজ করি, এইদিকে ধরো এর লেন্থটা ইনক্রিজ হলো, তাহলে আমার কি হবে বলতো, যেহেতু আমার জিনিসটার ভলিউম সেম থাকতে হবে, এর ডায়ামিটারটা ডিক্রিজ করবে, ঠিক কি না? যেহেতু আমার ম্যাটেরিয়ালটা তো সেম, যদি তোমার ডায়ামিটার ডিক্রিজ না হতো আর লেন্থটা ইনক্রিজ হয়ে যেত, তার মানে কি হচ্ছে, ম্যাটার ইজ বিং ক্রিয়েটেড, ম্যাটার তৈরি হচ্ছে, যেটা সম্ভব নয়। তো তুমি যদি এখানে এটাকে লম্বা করে লেন্থ ইনক্রিজ করো, তাহলে আমার কি হবে, এটার যে ডায়ামিটারটা আছে, এটার যে লেন্থটা এই ডায়ামিটার আছে, এই বরাবর এটা কিন্তু ছোট হতে থাকবে। তার মানে এটা দু টাইপের আমার কি হচ্ছে, দু টাইপের এখানে স্ট্রেন হচ্ছে, একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন আর একটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি। তো এই দুটোর অনুপাতকেই আমরা বলি হচ্ছে পয়জন গুণাঙ্ক। তো চলো একটুখানি লিখিয়ে দিই ব্যাপারটাকে। আচ্ছা, কোনো বস্তুর ওপর, আগে বাংলায় লেখাচ্ছি, কোনো বস্তুর ওপর, বস্তুর ওপর কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করালে, বল প্রয়োগ করে করে দৈর্ঘ্য বৃদ্ধি করালে বৃদ্ধি করালে দৈর্ঘ্য বৃদ্ধি করালে দেখা যায় যে যে বলের লম্ব বরাবর, যেদিকে বল প্রয়োগ হচ্ছে তার পারপেন্ডিকুলার, লম্ব বরাবর, আরে বলের লম্ব বরাবর আমার কি হচ্ছে, বস্তুটির ব্যাস হ্রাস পাচ্ছে, বস্তুটির ব্যাস হ্রাস পাচ্ছে, স্পাই। ঠিক আছে, সুতরাং সুতরাং বস্তুটির ওপর দুই প্রকার বিকৃতি দেখা যায়, বস্তুটির ওপর দুই প্রকার বিকৃতি দেখা যায়, প্রকার বিকৃতি দেখা যায়। দেখা যায় বলের অভিমুখ বরাবর, অভিমুখ বরাবর বরাবর বলের অভিমুখ বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি বিকৃতি এবং বলের লম্ব বরাবর পার্শ্বীয় বিকৃতি।
পার্শ্বীয় বিকৃতি। এই দুই বিকৃতির অনুপাতকে পয়সন গুণাঙ্ক বলে। এই দুই বিকৃতির অনুপাতকে পয়সন অনুপাত বলে। সন অনুপাত বলে। তাহলে পয়সন অনুপাতটা কি, ফর্মুলা লিখে দিই। পয়সন অনুপাত এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। সিগমা ইকুয়ালস টু পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাকে আরেকবার লিখে দিচ্ছি, সিগমা ইকুয়ালস টু বাই ফর্মুলা ডেল্টা ডি ডায়ামিটারের চেঞ্জ বাই ডি বাই ডায়ামিটার বাই ডেল্টা এল বাই এল, ঠিক আছে। তো ডেল্টা ডি বাই ডি বাই ডেল্টা এল বাই এল, ডায়ামিটারের পরিবর্তন বাই লেন্থের পরিবর্তন। হালকা করে একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এইটা ছিল অরিজিনাল ছবি, এইটা ছিল অরিজিনাল ছবি। আর তারপর আমি কি করলাম, এটাকে যখন টেনে লম্বা করলাম তখন এর আকারটা ছোট হয়ে গেল। এটা যখন টেনে লম্বা করলাম তখন এর আকারটা কি হয়ে গেল, এর ডায়ামিটারটা ছোট হয়ে গেল। তো এক্ষেত্রে এইটা হচ্ছে আমার ডেল্টা এল, আর অ্যাকচুয়াল লেন্থটা অবভিয়াসলি এল, অ্যাকচুয়াল লেন্থটা আমার অবভিয়াসলি এল। এই টোটাল ডায়ামিটারটা ছিল ডি। আচ্ছা দাঁড়াও, এই নতুন ডায়ামিটার যেটা সেটা হচ্ছে আমার ডি ওয়ান বা ডি প্রাইম নিয়ে নিলাম। এই নতুন ডায়ামিটারটা হচ্ছে ডি প্রাইম, আর আগে যে ডায়ামিটারটা ছিল সেটা ছিল হচ্ছে ডি, মানে টোটাল ডায়ামিটারটা ছিল হচ্ছে আমার ডি। তাহলে ডেল্টা ডি কি, ডেল্টা ডি খেয়াল রাখবে, ডেল্টা ডি ইকুয়ালস টু ডি ওয়ান বা ডি প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। ডি মাইনাস ডি প্রাইমটা হচ্ছে ডেল্টা ডি, ঠিক আছে। তো খেয়াল রাখবে ডেল্টা ডি হচ্ছে নতুন ডায়ামিটারটা, আর আগের ডায়ামিটারটা হচ্ছে ডি। তাহলে আমার কত পরিমাণ ডায়ামিটারের পরিবর্তন হয়েছে বা ব্যাসের পরিবর্তন হয়েছে, ডি মাইনাস ডি প্রাইম। তাহলে এবার এই ডেল্টা ডি বাই ডি সেটা হচ্ছে আমার পার্শ্বীয় বিকৃতিটা, ঠিক আছে। আর ডেল্টা এল বাই এল এটা তো তোমরা জানোই অনুদৈর্ঘ্য বিকৃতি। বুঝতে পারলে তো? এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? খেয়াল রাখবে এটা পয়জন অনুপাত যেটা আছে সেটা। স্যার পয়জন রেশিও লেখাটা একবার একটু দেখেন ইংলিশটা। হ্যাঁ দিচ্ছি, ইংলিশটা দেখা দিচ্ছি। আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। ইংলিশ করাইনি এখনো, এটা কিন্তু ও ঠিক ইম্পর্টেন্ট, আছে তাহলে স্যার। এটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট এইটা বাংলাটাই দেখালাম। আচ্ছা এবার ইংলিশটা লিখে দিচ্ছি ফট করে, যে when length of a body is changed, length of a body is changed by application of an force, by application of a force, আচ্ছা বডি চেঞ্জ না করে ইনক্রিজ করে দিই, যেহেতু এখানটা আমার ইনক্রিজ হচ্ছে, ইজ ইনক্রিজড by application of a force by application of a force, it is observed that the diameter of the body decreases, of the body
of the body decreases. Thus, there are two types of strain observed. Two types of strain are observed. Two types of strain are observed. একটা হচ্ছে longitudinal strain along the direction of force, strain along the direction of force, along the direction of force, and lateral strain lateral, হ্যাঁ, perpendicular to the direction of force, perpendicular to the direction of force. Of force. The ratio of these two strain is the Poisson's ratio. Ratio of these two strain is known as Poisson ratio. কি হচ্ছে কি? Called Poisson's ratio. The Poisson ratio টা কি? ফর্মুলা Poisson ratio sigma equals to lateral strain by longitudinal strain. Lateral strain by longitudinal strain. और sigma equals to যেটা আগে ফর্মুলা লিখলাম সেটা আরেকবার লিখে দিই, delta d by d by delta L by L. ঠিক আছে, কারোর কিছু মিস হয়ে গেলে বলুন। হয়েছে তো এটা সবার লেখা যারা লিখছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পয়জন রেশিও ডেফিনেশনটা হলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসে খুব পরীক্ষায়, এটা পয়জন রেশিও লিখতে দেয়, ডেফিনেশন আসে। ঠিক আছে, নেক্সট এবার আমরা করব কি, এবার আমরা লোড এক্সটেনশন গ্রাফটা দেখব, ভার বিকৃতি লেখচিত্র। অনেকগুলো নাম আছে এটার, খুবই ইম্পর্টেন্ট পার্ট, স্ট্রেস স্ট্রেন গ্রাফ, স্ট্রেস স্ট্রেন গ্রাফ, আবার এটাকে অনেক সময় বলে লোড এক্সটেনশন গ্রাফ, লোড এক্সটেনশন গ্রাফ।
বাংলায় এটাকে বলবো হচ্ছে ভার বিকৃতির ভার, কারণ ভারটাই এক্ষেত্রে পীড়নের একটা মাত্রা আর কি এক্ষেত্রে। ভার বিকৃতি লেখচিত্র, বিকৃতি লেখচিত্র। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন গ্রাফ বা লোড স্ট্রেস স্ট্রেন গ্রাফ বা লোড এক্সটেনশন গ্রাফ বা ভার বিকৃতির লেখচিত্র। কিরকম গ্রাফটা আগে আঁকবো, সিম্পল এটাও আসতে পারে। সো ইম্পর্টেন্ট মার্ক রাখছি, তোমাদের সিলেবাসে পার্টিকুলারলি বলা আছে। গ্রাফটা দেখো একই গ্রাফ, তুমি এটাকে লোড এক্সটেনশন মানে ভার আর বিকৃতি করো বা স্ট্রেস স্ট্রেন করো, একই দেবে। তুমি এই সাইডে স্ট্রেন নিচ্ছ বা বিকৃতি, এই সাইডে তুমি বিকৃতি নিয়েছো স্ট্রেন, আর এই দিকে তুমি নিয়েছো হচ্ছে, দুটো জিনিস নিতে পারো, আইদার তুমি লোড নিয়েছো বা ভার নিয়েছো, বা তুমি এইদিকে স্ট্রেস নিয়েছো। একই যাই নাও না কেন একই গ্রাফ আসবে। ভার বা পীড়ন তুমি এইদিকে নিয়েছো। ঠিক আছে, তো গ্রাফটা কিরকম ভাবে দেখে নাও। প্রথমত প্রথম অংশ অবধি গ্রাফটা জিরো থেকে যদি স্টার্ট করো, এটা কিন্তু আমার স্ট্রেট লাইন হবে আপ টিল এ পার্টিকুলার পয়েন্ট সে এ। এই এ অবধি গ্রাফটা স্ট্রেট হবে। এই পয়েন্টটা মার্ক রাখলাম, এটার নাম দিলাম এ। তারপর কি হবে, গ্রাফটা কিছুটা একটু এরাম বেঁকে যাবে, অল্প পরিমাণ বেঁকে যাবে। বাঁকলো যে পর্যন্ত, সেই পর্যন্ত পয়েন্টটার নাম দিলাম আমি সি। এই পয়েন্টটা সি এর পর একটু ফল করে একটু গ্রাফটা এরকম, সি এর পর একটু গ্রাফটা ফল করবে, ফল করে একটু এরকম স্ট্রেট লাইনে একটু আঁকা বাঁকা যাবে, একটুখানি স্ট্রেট লাইন যাবে, এই নেমে তারপর একটু আঁকা বাঁকা ভাবে এরম ভাবে টেনে দেবে হিজিবিজি, এরম করে একটা পয়েন্ট অবধি যাবে। এই পয়েন্টটার নাম দিলাম সে আমি ওয়াই। ওয়াই এর পর আবার স্ট্রেট হবে কিছুটা দূর, কিছুটা দূর যাওয়ার পর এই পয়েন্টে গিয়ে আমার আর গ্রাফটা শেষ হয়ে যাবে। এই পয়েন্টটা ওয়াই, ওয়াই থেকে গিয়ে কিছুটা স্ট্রেট, স্ট্রেট হয়ে এখানটায় গিয়ে গ্রাফটা শেষ হয়ে যাবে। গ্রাফটা হচ্ছে বি। তাহলে এই গ্রাফটা কি নির্দেশ করছে সেটা আমরা একটুখানি দেখবো। তার আগে আমি আরেকটা কাজ করি, এই গ্রাফটার এই যে সি পয়েন্ট যেটা কেটেছি, এই সি পয়েন্ট থেকে আমি চেষ্টা করি একটা স্ট্রেট লাইন জুড়ে দিতে। এই স্ট্রেট লাইনটা যে পয়েন্টটা কাট করছে সেই পয়েন্টটার নাম আমি দিলাম হচ্ছে ডি। যে পয়েন্টটা স্ট্রেট লাইনটা কাট করছে সেই পয়েন্টটার নাম দিলাম আমি ডি। এইটার একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। এক কাজ করি, আর একটু যাতে ভালো লাগে দেখতে, এটাকে আমি একটু ডটেড লাইন করে দিই। এটাকে আমি ডটেড লাইন করে দিলাম সিটাকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়াল নয় তাই জন্য। তাহলে এবার এই জিনিসগুলো কি রিপ্রেজেন্ট করছে সেটা আগে চলো বলি পরপর। নাম্বার ওয়ান, ফার্স্ট হচ্ছে এ থেকে ও। গ্রাফের অংশগুলোকে, এই যে গ্রাফটা আছে তোমরা এঁকে নিলে এঁকে নাও, তারপর তোমাদের গ্রাফের অংশগুলোকে বোঝাচ্ছি। হয়ে গেছে তো আঁকা? হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। হুম, তাহলে এই হলো তো। এবার গ্রাফের কোন অংশটা কি সেটাকে আমি একটু বলে দিই। সবার আগে ফার্স্ট পার্ট হচ্ছে ও থেকে এ। ও থেকে এটা আগে কি সেটা আমি বলবো। ও ও এ, এই অংশটাতে আমার গ্রাফটা, এই অংশ অবধি গ্রাফটা আমার স্থিতিস্থাপক বা আমার বস্তুটি এলাস্টিক রয়েছে। ও এ, এই অংশ অবধি অংশ, এই অংশটিতে, এই অংশটিতে বস্তুটি স্থিতিস্থাপক রয়েছে। এই অংশটিতে বস্তুটি স্থিতিস্থাপক, অংশটিতে বস্তুটি স্থিতিস্থাপক রয়েছে।
বস্তুটি স্থিতিস্থাপক থাকে, স্থিতিস্থাপক থাকে। The body remains elastic within this portion of the graph. Elastic within this portion of the graph. Portion of the graph. এলাস্টিক থাকা মানে কি তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এ আর ও এটা স্ট্রেট লাইনে আছে, তোমার ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস আছে বা পীড়ন আছে আর এক্স অ্যাক্সিসে স্ট্রেন আছে। স্ট্রেট লাইন থাকা মানে কি দুজনের সমানুপাতিক, মানে এই ও এ অবধি আমার এলাস্টিসিটির যে হুকসের সূত্র মেনে চলছে, ঠিক আছে? তার মানে ও এ অবধি আমার গ্রাফটা এলাস্টিক রয়েছে। পরের পোর্শনটা কি নেব, এ থেকে সি, যেখানে গিয়ে হালকা কিছু একটা চেঞ্জ হলো। এ থেকে সি তে কি হচ্ছে দেখো, এই দেখো এ থেকে সি তে গিয়ে একটুখানি বেঁকে গেছে গ্রাফটা। এই পয়েন্টটাকে আমি কি বলবো, এ থেকে সি বিন্দুর মধ্যে এই অংশটির মধ্যে এই অংশটিতে বস্তুটির মধ্যে একটি স্থায়ী বিকৃতি দেখা যায়। স্থায়ী বিকৃতি দেখা যায়। এখানে আরেকটা পয়েন্ট লিখে দিই যে বল প্রত্যাহার করলে আচ্ছা সি বিন্দুতে গিয়ে বল প্রত্যাহার করলে বস্তুটির মধ্যে ওডি পরিমাণ বিকৃতি থেকে যায়। এটা বোঝাবার জন্য, বস্তুটির মধ্যে ওডি পরিমাণ বিকৃতি থেকে যায়। একটু এটাকে বুঝিয়ে দিই, তারপর ইংলিশে বলছি। দেখো এই জায়গাটা দেখো, এই জন্য আমি ওডিটা এঁকেছিলাম। তুমি ধরো এ থেকে যেমনি তুমি এ পয়েন্টটা ক্রস করলো না, তারপর যদি তুমি এটা কি করছো, তুমি বল দিচ্ছ মানে স্ট্রেস বাড়াচ্ছ, মানে ফোর্সটা ইনক্রিজ করছো। যত ইনক্রিজ করবে তত আমার কি হবে, বস্তুটার সাইজ চেঞ্জ হবে, তার মানে তার স্ট্রেন হবে, বিকৃতি হবে। এ বিন্দু অবধি কিন্তু তোমার বস্তুটার মধ্যে কি হয়েছে, মানে স্ট্রেস আর স্ট্রেন সমানুপাতিক ছিল। এ বিন্দুর পর থেকে কি হবে, একটা পার্মানেন্ট বিকৃতি বা স্ট্রেন দেখা যাবে। তার মানে হচ্ছে কি, তুমি নর্মালি বলছি, তুমি এ বিন্দুর আগে ধরো এ বিন্দুর আগে এই পয়েন্ট অবধি তুমি নিয়ে গেছো, যেমনি তুমি ফোর্সটাকে সরিয়ে দিলে, এই যে বলটা প্রয়োগ করছো, স্ট্রেসটা প্রয়োগ করছো, সেটা সরিয়ে দিলে তোমার বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু যদি তুমি ওটাকে এই এ বিন্দু পার করে নিয়ে চলে যাও, এই পয়েন্টে গিয়ে তুমি যদি ফোর্সটাকে রিমুভ করো, তাহলে কিন্তু একটা বিকৃতি থেকে যাবে, মানে আকারের একটা পরিবর্তন থেকে যাবে। বুঝতে পারলে কি পারলে না বলো।
আর যদি সি বিন্দু অবধি নিয়ে যাও তারপর তুমি বলটা প্রত্যাহার করো, তাহলে এই ওডি পরিমাণ বিকৃতি থেকে যাবে, স্ট্রেন অ্যামাউন্ট অফ ওডি উইল রিমেইন। বুঝতে পারলে কি পারলে না একটু বলো, নাকি আরেকবার হ্যাঁ বলবো? স্যার। বোঝা গেছে তো এই জায়গাটা? তো এই গ্রাফটা কিন্তু খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। স্যার। স্যার যদি স্ট্রেসটা মানে সি বিন্দুর আগে কমিয়ে দেওয়া হয় তাহলে মানে কত পরিমাণ বিকৃতি থাকবে? সি বিন্দুর আগে তাহলে ঠিক এই ও আর ডি এর মাঝামাঝি। আচ্ছা 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 বোঝা গেল তো? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটাকে একটু ইংলিশে করে দিই, যেটা লিখলাম যে ইন দিস পোর্শন of the graph, a permanent deformation, a permanent strain or deformation is observed in the body. If the deforming force is removed at point C, at point C, then there remains a strain in the body of order of amount OD. ঠিক আছে, ওডি পরিমাণ স্ট্রেন থেকে যাবে। ঠিক আছে, এরপরে কোন পয়েন্টটা রয়েছে? সি থেকে ওয়াই, যে পয়েন্টে গিয়ে আমার গ্রাফটা ব্যাকাটারা হয়ে গেছে। সি থেকে ওয়াই, এইখানে কি হচ্ছে? সি থেকে ওয়াই, সি টু ওয়াই, এই অংশে বস্তুটি নমনীয় হয়ে পড়বে। নমনীয় মানে হচ্ছে প্লাস্টিক। পড়বে নমনীয় হয়ে পড়ে এবং এবং ভার বৃদ্ধি না করলেও বিকৃতি বাড়তে থাকে। বিকৃতি বাড়তে থাকে। At this point, at this portion, the body becomes plastic. প্লাস্টিক মানে প্লাস্টিক হয়ে যাবে না, কিন্তু প্লাস্টিক কথাটা বলা ভুল হবে। At this portion the body loses its elasticity, এটা বলা বেশি ভালো, body loses its elasticity,
and strain keep on increasing without the increase of load. Strain keeps increasing without increase of load or stress. এই জায়গাটা একটুখানি দেখে নাও, ছবিতে দেখো স্ট্রেট একটু ব্যাকাটেরা হয়ে গেছে কিন্তু স্ট্রেট লাইন রয়েছে। স্ট্রেট লাইন থাকা মানে কি, আমি আর লোড ইনক্রিজ করছি না বা স্ট্রেস ইনক্রিজ করছি না, তাও আমার স্ট্রেন হতে থাকছে। মানে এই সময়টা তোমরা কি দেখবে বলো তো, এই পয়েন্টে গিয়ে কানেকশন কেটে গেল। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শোনা কতটা যাচ্ছে। কতটা হয়েছিল গো? বলে স্ট্রেস ডিক্রিজ হয়ে গেল ওটা তার বললেন। এই লেখাটা হয়েছিল তো, YCL লেখাটা, the strain the at this portion of the body, at this portion the body loses its elasticity. কি লিখেছি, elasticity লিখে ফেলে, loses its elasticity and the strain keeps increasing, keeps, আরে পুরো ভুলভাল লিখে রেখেছি তো, সরি, and stress and strain keeps increasing without the increase of load, and strain keeps increasing without, কি হচ্ছে, without the increase of load. Without the increase of load or strain, মানে আমি এখানটায় যদি ওপরের ছবিটায় যাই, এই পিকচারটায় যাই, তোমরা দেখো এখানটায় আমার কি হচ্ছে, আমি কি লোড ইনক্রিজ করছি বা স্ট্রেস ইনক্রিজ করছি না, কিন্তু তাও আমার এখানটায় স্ট্রেনটা ইনক্রিজ হচ্ছে, বিকৃতি ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। তার মানে এখানটায় হবে কি বলতো, তুমি যদি একটা পার্টিকুলার মানে লোড চাপিয়ে দাও বা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে দাও, তারপর অটোমেটিক দেখবে এটা বেড়ে যাচ্ছে, অটোমেটিক আমার যে বস্তুটার সাইজ বেড়ে যাচ্ছে, আপ টিল পয়েন্ট ওয়াই বস্তুটা বাড়তে থাকবে। ওয়াই এর পর আবার কিছু পরিমাণের জন্য বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্ম ফিরে পাবে। ওয়াই থেকে বি, পরের পয়েন্ট, ওয়াই থেকে বি, ওয়াই বি, এই অংশটিতে বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্ম, বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্ম ফিরে পাবে, স্থিতিস্থাপক ধর্ম ফিরে পাবে। ধর্ম ফিরে পাবে। ফিরে পাবে। At this point, at this portion, the body regains its elasticity. Its elasticity. Elasticity. সিওয়াই রিজনে CY রিজনে, ইয়েস, ওইখানে কিছু সময়ের জন্য মানে মরার আগে বেঁচে উঠলো আর কি। ও নিজের আচ্ছা আচ্ছা, মানে আবার ইলাস্টিসিটিটা রিগেন করে নেবে স্যার? রিগেন কিছুটা পোর্শনের জন্য আবার রিগেন করবে, আর বি পয়েন্টে গিয়ে আচ্ছা। বস্তুটি ভেঙে যাবে, হুম। এই বিন্দুতে এসে বস্তুটি ভেঙে পড়বে, মানে মরার আগে বেঁচে উঠেছে আর কি, এমন একটা ব্যাপার।
এই বিন্দুতে বস্তুটি এই বিন্দুতে গিয়ে বস্তুটি ভেঙে পড়বে আচ্ছা, এটা মনে হয় ব হবে না, ভয়েস নোট হবে। ভুল লিখলে বলো তো। আচ্ছা, the body will break down at this point বি পয়েন্টে গিয়ে বডিটা ভেঙে পড়বে, মানে আর সহ্য করতে পারছে না। তো এইখানটায় দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে। যদি আমার এই গ্রাফটা, এখানে দুটো পয়েন্ট আরো বলে দিই, এই যে এ পয়েন্টটা রয়েছে, এই এ পয়েন্টটা যদি আমার এটা স্ট্রেস গ্রাফ হতো, আচ্ছা এটাকে আরেকবার আমি এঁকেই দিই সুবিধার জন্য, বুঝতে সুবিধা হবে। এই গ্রাফটা আমি আরেকবার আঁকছি নিচে, কারণ এটা তো আমি লোড বাই, এটা যদি আমার স্ট্রেস স্ট্রেন গ্রাফ হতো, খেয়াল রাখবে স্ট্রেস স্ট্রেন গ্রাফ হতো, মানে বিকৃতি আর পীড়নের গ্রাফ হতো, সেক্ষেত্রে আমার একটু গ্রাফটা আমি রাফলি আঁকলাম, যে এই গেল, এই গিয়ে এরম করে বেঁকে গিয়ে এই উঠলো। তো এই পয়েন্টটা অবধি আমার এলাস্টিক রয়েছে, তো এই পয়েন্টটা অবধি এলাস্টিক আছে আমার, এই পয়েন্টটার যে স্ট্রেনের ভ্যালু, আর এই পয়েন্টটা গিয়ে যেখানে গিয়ে আমার বেঁকে গেল এ আর বি, এই দুটো পয়েন্টটাকে আমি মার্ক করছি। কোথায়, কোন অ্যাক্সিসে মার্ক করছি? পীড়নের অ্যাক্সিসে মার্ক করছি, খেয়াল করবে। এটাকে কিন্তু আমি পীড়নের অ্যাক্সিসে, এটাকে এখানে দিলে চলবে না, নিচে হবে। পীড়নের অ্যাক্সিসে মানে স্ট্রেনের অ্যাক্সিসে মার্ক করছি, কিন্তু খেয়াল রাখবে। এটা হচ্ছে এই পয়েন্টটার নাম দিলাম। এই যে দুটো পয়েন্ট আমি পাচ্ছি, এই দুজনকে দুটো নাম আছে, ঠিক আছে তো, মানে স্ট্রেস, এটা স্ট্রেস, এই দুটো পয়েন্টের নাম আছে। এই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে ব্রেকিং স্ট্রেস। কোনটা বুঝতে পারছো তো? এই বি পয়েন্টের বরাবর তোমার এই অ্যাক্সিসে এটাকে ব্রেকিং স্ট্রেস বলবো, বা এটাকে বলবো অসহ পীড়ন। আর এই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে কি, বলতে পারবে এই পয়েন্টটা? এটা হচ্ছে এলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমা বা স্থিতিস্থাপক সীমা। দেখবে হুকস লতে একটা কথা আছে যে স্থিতিস্থাপক সীমা অবধি আমার স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এইটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই পয়েন্টটা এ পয়েন্টের করসপন্ডিং স্ট্রেসের বিন্দুটা, আর এই পয়েন্টটাকে বলবো ব্রেকিং স্ট্রেস বা অসহ পীড়ন, যে পীড়নে বস্তুটি ভেঙে পড়ে, at the stress in which the breakdown of the body occurs, that is called breaking stress. আর elastic limit, the limit up till which stress is proportional to strain, যে সীমা অবধি পীড়ন ও বিকৃতি সমানুপাতিক থাকে, সেই সীমাটাকেই স্থিতিস্থাপক সীমা বলে। বুঝতে পারবে তো? এই দুটো পয়েন্ট আমি গ্রাফের মধ্যে, মানে স্যার স্ট্রেসের সীমা, তাই তো স্যার? হ্যাঁ স্ট্রেসের পয়েন্ট হবে, কিন্তু স্ট্রেসের পয়েন্ট আছে। তাই জন্যই ব্রেকিং স্ট্রেস কথাটা রয়েছে বা অসহ পীড়ন কথাটা রয়েছে। আর ইলাস্টিক লিমিটটা হচ্ছে দ্যাট লিমিট অফ স্ট্রেস আপ টিল হুইচ দ্য বডি
সরি দ্য স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস রিমেন্স প্রপোর্শনাল টু স্ট্রেন। or the তারপরেই body দেখো can regain its original ইয়েস form, sir. ইয়েস, আর তারপর থেকেই পার্মানেন্ট ডিফর্মেশন থেকে যাচ্ছে এ পয়েন্টের পরে, তাই তো? এ পয়েন্টের পরেই কিন্তু ডিফর্মেশন থেকে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার এলাস্টিক লিমিট। তো এই গ্রাফটা আরেকবার আমি এঁকে দিয়েছি, আর তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা বলো তো কোনটা বেশি এলাস্টিক, রাবার না স্টিল? স্যার স্টিল। কেন স্টিল কেন? ওর ইলাস্টিক লিমিট জানা। ওটা স্ট্রেসটা বেশি, তোমার ওকে ব্যাকাতে তোমায় বেশি স্ট্রেস দিতে হবে। এলাস্টিসিটি কি? হ্যালো, এলাস্টিসিটি তো হচ্ছে শোনা যাচ্ছে স্যার, স্ট্রেস বাই স্ট্রেন। তো তো স্টিলটাকে ব্যাকাটে তোমার বেশি স্ট্রেস অ্যাপ্লাই করতে হবে। তো ওপরের ভ্যালু এইটা বেশি, আর রাবারকে তুমি ইজিলি ব্যাকাতে পারবে, তো স্ট্রেসটা বেশি। স্টিলের স্ট্রেস তোমাকে বেশি দিতে হচ্ছে, তাই জন্য স্টিলের এলাস্টিসিটি বেশি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভুল হয়। এটা ভাইভাতে জিজ্ঞেস করে যে কার এলাস্টিসিটি বেশি, স্টিলের এলাস্টিসিটি বেশি নাকি রাবারের এলাস্টিসিটি বেশি। আর আমাদের সকলেই আমাদের অভ্যাস আছে আমরা বলে দিই রাবারের, কিন্তু অ্যাকচুয়ালি না, স্টিলের এলাস্টিসিটি বেশি। কারণ সেটার স্ট্রেসটা বেশি হয়, তাকে ব্যাকাতে আমাকে বেশি স্ট্রেস দিতে হবে। বুঝতে পারলে তো? এই অবধি কারোর কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা তাহলে আজকে এই অবধি থাকুক।